হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের প্রিপারেশনকে কন্টিনিউ করছো। তো সায়েন্সের মিক্সড কোশ্চেনের আজকে আমাদের প্র্যাকটিস সেট 29। যারা যারা এখনও পর্যন্ত প্র্যাকটিস সেটগুলো দেখছো না, তো তারা অবশ্যই গিয়ে দেখে নাও। তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই প্র্যাকটিস সেটগুলো আপকামিং যে কোনো এক্সামের জন্য। এবং যারা যারা দেখছো তারা প্রত্যেকে একটা করে লাইক করে দিও ভিডিওটাতে। এবং যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে গাইডেন্স গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ক্লাসের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের বন্ধুদের কাছে তোমরা যেখানে যেখানে যুক্ত আছো সেখানে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। ওকে, তো চলো প্র্যাকটিস সেট 29 শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। 30টা এমসিকিউ আছে। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেন, রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ওকে, তো এটাই আমাদের প্রথম প্রশ্ন। অ্যান্সার করার চেষ্টা করো তোমরা। স্ফিগমোম্যানোমিটার, হিমোসাইটোমিটার, হিমোগ্লোবিনোমিটার নাকি কার্ডিওমিটার? অ্যান্সার কি হবে? রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় হিমোসাইটোমিটারের সাহায্যে। ওকে, অপশান বি। নেক্সট, এর মধ্যে নিচের কোনটিতে অ্যালুমিনিয়াম নেই? ক্রায়োলাইট, ফেলস্পার, ফ্লুওস্পার, মাইকা। মাইকা মানে হচ্ছে অভ্র যেটাকে বলি। তো এর মধ্যে কোনটাতে অ্যালুমিনিয়াম নেই? তো মনে রাখবে ফ্লুওস্পার। ফ্লুওস্পারের সংকেত হচ্ছে CaF2। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফ্লুওস্পারে অ্যালুমিনিয়াম নেই, ক্যালসিয়াম আছে। বাকি যে ক্রায়োলাইট, ফেলস্পার, মাইকা এগুলোতে কিন্তু অ্যালুমিনিয়াম থাকে। নেক্সট কোশ্চেন, খুব অল্প সময়ের ব্যবধানগুলি সঠিকভাবে পরিমাপ করার জন্য কি ব্যবহৃত হয়? কোয়ার্টজ ক্লক, হোয়াইট ক্লক, ক্রোনোমিটার নাকি অ্যাটমিক ক্লক? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অ্যান্সার হবে অ্যাটমিক ক্লক। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে চৌম্বক প্রাবল্যের একক কি? তো যেগুলো ডিসকাস করার মতো কোশ্চেন বা নিউমেরিক্যাল থাকবে অবশ্যই ডিসকাস করে দেব। এগুলো তো সোজা প্রশ্ন, তোমরা উত্তর দাও যে এসআই পদ্ধতিতে চৌম্বক প্রাবল্যের একক কি? ওয়েবার, হেনরি, টেসলা, ওরস্টেড? অ্যান্সার হয়ে যাবে টেসলা। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। ইম্পর্টেন্ট কোশ্চেন, কুপার্স গ্ল্যান্ড মানবদেহে কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? কুপার্স গ্ল্যান্ড পুরুষ জননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র, রেচনতন্ত্র নাকি পরিপাকতন্ত্র? তো মনে রাখবে কুপার্স গ্ল্যান্ড পুরুষ জননতন্ত্রের সাথে রিলেটেড। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোনটি পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে? তো তোমরা জানো আমাদের পাকস্থলীতে কি অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে এর মধ্যে কোনটা? তো অ্যান্সার হয়ে যাবে গ্যাস্ট্রিন। পরের প্রশ্ন, চোখের কোন অংশ তারারন্ধ্রের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে? আইরিশ, কর্নিয়া, রেটিনা নাকি লেন্স? এটার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তো তোমরা একটু চোখের গঠনটা এখান থেকে দেখো। একদম বাইরের পোর্শন যেখান থেকে আলো প্রবেশ করতে পারছে সেই পার্টটাকে আমরা বলে থাকি কর্নিয়া। এই যে পার্টটা যেখান থেকে চোখে আলো প্রবেশ করছে সেটাকে আমরা বলে থাকি কর্নিয়া। এবং এইটা দেখো লেন্স। ওকে, এবং এই লেন্সের যে সংকোচন প্রসারণকে যে নিয়ন্ত্রণ করছে সেটাকে আমরা বলে থাকি আইরিশ। ওকে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ পিউপিল। পিউপিল মানে হচ্ছে তারারন্ধ্র। তো
তো এই তারারন্ধ্রের যে সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করছে সেটা কিন্তু আইরিশ বা কনীনিকা। ওকে, তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? আইরিশ। তোমরা এইভাবেও বলতে পারো যে আইরিশের মেন কাজ হচ্ছে চোখে কতটা আলো প্রবেশ করবে। ওকে, চোখে কতটা আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে চোখের কোন অংশ, সেটাও উত্তর হবে আইরিশ। চলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বরাবর সমানভাবে চলছে, বস্তুটির কেন্দ্রাভিমুখী বল কত হবে? ওকে, তো কেন্দ্রাভিমুখী বল কত হবে মনে রাখবে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কেন্দ্রাভিমুখী বলকে এম ভি স্কোয়ার বাই আর। দেখো, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, এম ভি স্কোয়ার বাই আর। নেক্সট, তো তোমাদের যদি মনে হয় যে এটা কোন কোথায় ক্রিয়া করে, তো দেখো বৃত্ত বরাবর যখন একটা বস্তু যাচ্ছে তো এরমভাবে স্পর্শক বরাবর এই বলটা ক্রিয়া করে, স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর ক্রিয়া করে এই কেন্দ্রাভিমুখী বল। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি শতকরা হারে গ্রিনহাউস প্রভাবে সবচেয়ে বেশি অবদান রাখে? তো এটা তোমরা আগে অ্যান্সার করো, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। তো নিচের কোনটি শতকরা হারে গ্রিনহাউস প্রভাবে সবচেয়ে বেশি অবদান রাখে? তোমরা অনেকে হয়তো অ্যান্সার দিয়েছো কার্বন ডাই অক্সাইড, কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে জলীয় বাষ্প। শতকরা হারে গ্রিনহাউস প্রভাবে সবচেয়ে বেশি অবদান রাখে জলীয় বাষ্প। কার্বন ডাই অক্সাইড কিন্তু তারপরে। মনে করো জলীয় বাষ্প যদি গ্রিনহাউস প্রভাবে প্রায় 30 থেকে 36% অবদান রাখে, তো সেখানে কার্বন ডাই অক্সাইড হয়তো 9%-এর মতো অবদান রাখে গ্রিনহাউস প্রভাবে। তাহলে মনে রাখবে কিন্তু এটার অ্যান্সার হবে জলীয় বাষ্প। নেক্সট প্রশ্ন বলছে উত্তল লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব কখন গঠিত হবে? বস্তুকে কোথায় রাখলে উত্তল লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে? কোনটা হয়ে যাবে অ্যান্সার? তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কনভেক্স লেন্স। তো এই কনভেক্স লেন্সের ক্ষেত্রে দেখো বস্তু, এই এবিটা হলো বস্তু, এটাকে আমরা কোথায় রেখেছি? এটাকে আমরা এফ এর মধ্যে রেখেছি। এফ, দেখো এটা এফ মানে হচ্ছে ফোকাস, তো এই ফোকাসের মধ্যে আমি বস্তুটাকে রেখেছি। ওকে, এই সিটাকে আমরা বলতে পারি লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র। তো এই আলোক কেন্দ্র থেকে এই যে ফোকাস এর মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা বলে থাকি ফোকাস দূরত্ব। এবং এই ফোকাসের মধ্যে যদি কোনো বস্তুকে রাখি তাহলে দেখো যে প্রতিবিম্বটা আমরা পাবো, এই এ ড্যাশ বি ড্যাশটা কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো যে প্রতিবিম্বটা পাচ্ছ তাহলে বুঝতেই পারছো সেটা কেমন প্রতিবিম্ব হচ্ছে, আকারে বড় প্রতিবিম্ব হচ্ছে। এবং ভার্চুয়াল কথাটার মানে হচ্ছে সৎ প্রতিবিম্ব নয়, আমরা অসৎ প্রতিবিম্ব পাচ্ছি। অসৎ প্রতিবিম্ব মানে হচ্ছে এটা কিন্তু এইরকমভাবে যখন রশ্মি দুটো প্রতিসরণের পরে যাচ্ছে এইভাবে মিলছে না, কিন্তু পিছন দিকে যদি আমি বর্ধিত করি, পিছন দিকে বাড়াই, তখন গিয়ে একটা পয়েন্টে মিলছে, যেটাকে আমরা বলবো অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, বোঝা গেল? এবং দেখো আর কি পাবো, আর আমরা পাবো ইরেক্ট মানে সোজা প্রতিবিম্ব, বুঝতেই পারছো। তাহলে সোজা, ভার্চুয়াল অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব আমরা কখন পাবো? যখন উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসের মধ্যে, এফ এর মধ্যে যখন রাখা হবে। ক্লিয়ার তো? নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর কোন শ্রেণীকে শূন্য শ্রেণীও বলা যায়? সোজা প্রশ্ন, যেখানে নিষ্ক্রিয় গ্যাস যে গ্রুপে অবস্থান করছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নিষ্ক্রিয় গ্যাসগুলো শ্রেণী 18-তে অবস্থান করছে।
এই শ্রেণীকে আমরা শূন্য শ্রেণীও বলতে পারি। নেক্সট কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে? দেখো, এর আগের প্র্যাকটিস সেটে আমি এরকম প্রশ্ন দিয়েছিলাম যে মস্তিষ্কের কোন অংশ বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে, সেটার অ্যান্সার ছিল থ্যালামাস। এখানে প্রশ্নটা বলছে মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। নেক্সট প্রশ্ন, কোন পারমাণবিক মডেল পরমাণুর নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে? তো বোরের পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, ডাল্টন পরমাণু মডেল, নাকি কোনোটাই নয়? তো মনে রাখবে এটা রাদারফোর্ড পরমাণু মডেল, এটা হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি দেশলাই তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এটাও তো অনেকটা ইজি প্রশ্ন। তো লিথিয়াম আছে অপশানে, আর্গন আছে, ফসফরাস আছে, কার্বন আছে, অ্যান্সার হবে ফসফরাস। নেক্সট কোশ্চেন, দেখো নিউমেরিক্যালস আছে একটা, বলছে 30 নিউটন বল প্রাথমিক ভরবেগ এত সহ, মানে প্রাথমিক ভরবেগ ছিল একটা বস্তুর এত, 3 সেকেন্ড পর চূড়ান্ত ভরবেগ নির্ণয় করো। তাহলে আমাদের কি কি ডেটা দেওয়া আছে? 30 নিউটন বল ক্রিয়া করছে ওই বস্তুর ওপরে, তার ভরবেগ দেওয়া আছে, 3 সেকেন্ড পর চূড়ান্ত ভরবেগ নির্ণয় করতে হবে। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন, এবং এখানে একটা কনসেপ্ট কাজে লাগবে যেটা তোমাদের বুঝতে হবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখানে কাজে লাগবে। মনে রাখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী তোমরা মনে রাখবে যে ডেল্টা পি মানে কি? ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনের হার কি হয়? বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তো ডেল্টা পি সমান মনে রাখবে ফোর্স ইন্টু টাইম। এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করব এই সূত্রটাকে? দেখো, ফার্স্ট ইনিশিয়াল মানে প্রাথমিক ভরবেগ আমাদেরকে বের করতে হবে। দেখো, চূড়ান্ত ভরবেগ আমাদের নির্ণয় করতে বলেছে, তো আমরা আগে প্রাথমিক ভরবেগটা কত ছিল বা কতটা চেঞ্জ হয়েছে ভরবেগ সেটা বের করব। কারণ ডেল্টা পি সমান কি? ভরবেগের পরিবর্তন। আমরা বলতে পারি এটা সমান পি ফাইনাল মানে ফাইনাল যে ভরবেগ মাইনাস পি ইনিশিয়াল মানে ইনিশিয়াল ভরবেগ, এটাকেই আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার সমান কি? যেটা ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ। তো দেখো, ইনিশিয়ালি কত ভরবেগ ছিল আমরা কিভাবে বের করছি? ইনিশিয়াল যে ভরবেগ ছিল, কিভাবে বের করব? ফোর্স ইন্টু টাইম। ফোর্স দেওয়া আছে 30 নিউটন, 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড, তাহলে 30 ইন্টু 3 90, এটা হলো পি ইনিশিয়াল। এর একক কি হবে? ভর ইন্টু বেগ, তার মানে ভরের একক হচ্ছে এখানে কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা সমান তো বেরোবে, সরি এটা পিআই নয়, এটা তো সূত্র বললাম আমি ডেল্টা পি, তো এটা ডেল্টা পি ইকুয়ালস টু বেরোবে। ঠিক আছে, ডেল্টা পি সমান তো বললাম এফ ইন্টু টি, তো এটা সমান বেরোবে 30 ইন্টু 3 এফ ইন্টু 3 করে, এটা বেরোলো ভরবেগের পরিবর্তনের হার। আর পি ইনিশিয়াল আমরা কিভাবে বের করব? পি ইনিশিয়াল আমরা বের করব ভর ইন্টু বেগ। তো এখানে অলরেডি দেওয়াও আছে, ভর ইন্টু বেগ করে বেরও করার দরকার নেই। দেখো, পিআই ইনিশিয়াল দেওয়াও আছে 10 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে তো এবার কিছুই নয়, এবারে মান পুট করব। দেখো, ডেল্টা পির ভ্যালু আসছে 90, পি ফাইনাল এটা আমাদের বের করতে হবে, আর পি ইনিশিয়াল 10, তাহলে কত হবে অ্যান্সার? পি ফাইনাল বা চূড়ান্ত ভরবেগ কত হয়ে যাবে? 90 + 10 মানে 100।
সো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশান এ। ভালো প্রশ্ন ছিল এটা, কিন্তু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের দিন বুঝিয়ে দেব। নেক্সট, 40 কেজি ভরের একটি বস্তু, দেখো এটাও একটা নিউমেরিক্যাল আছে। 40 কেজি ভরের একটি বস্তু স্থিতাবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে চললে 20 সেকেন্ডে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে? তো তোমরা এই সূত্রে বসালে এজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রে বসালেই অঙ্কটা হয়ে যাবে। কারণ দেখো স্থিতাবস্থা থেকে স্টার্ট করছে, মানে ইউ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 0, এই টার্মটা তো 0 হয়ে যাচ্ছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমরা আগেও করেছো। হাফ ইন্টু দেখো এ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, আর টির ভ্যালু দেওয়া আছে 20 সেকেন্ড, তাহলে 20 ইন্টু 20। সো কোনটা হয়ে যাবে অ্যান্সার? 1000 মিটার। ওকে, সো 1000 মিটার। নেক্সট কোশ্চেন, ApCl3 এর জলীয় দ্রবণের পিএইচ মান কত হবে? তো মনে রাখবে ApCl3 এর জলীয় দ্রবণটা হয়ে থাকে অ্যাসিডিক, আর অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ মান লেস দ্যান 7, সো 7-এর চেয়ে কম। পরের প্রশ্ন, এর মধ্যে কোনটির সর্বোচ্চ পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে? তো দেখো পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে পর্যায় সারণীতে আমরা যখন বাম দিক থেকে ডান দিক বরাবর যাই, পর্যায় বরাবর যাই, তখন কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। কি বললাম? বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাই পর্যায় সারণীতে, তখন পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। তাহলে এর মধ্যে দেখো ফসফরাস আছে, ক্লোরিন আছে, সোডিয়াম আছে, সালফার আছে। ফসফরাসের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত? 15, ক্লোরিনের ক্ষেত্রে 17, সোডিয়ামের ক্ষেত্রে 11, সালফারের ক্ষেত্রে 16। তার মানে বাম দিকে অবস্থান করবে, সবচেয়ে বাম দিকে নিশ্চয়ই সোডিয়াম থাকবে, তাই সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তারপরে যত ডান দিকে যাওয়া যাবে তত কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। ঠিক আছে, অ্যান্সার হবে সোডিয়াম। নেক্সট, মরীচিকা হলো কিসের উদাহরণ? তো খুবই খুবই সোজা একটা প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মরীচিকা হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নেক্সট দেখো আরও একটা নিউমেরিক্যাল আছে। একটি বলকে 80 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, তাহলে চতুর্থ সেকেন্ডে বলটি কতটা দূরত্ব অতিক্রম করবে? নিউমেরিক্যালগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি? যখন এরকম বলবে যে চতুর্থ সেকেন্ডে, ঠিক আছে, এত সেকেন্ডে, তো ধরে নিচ্ছি আমরা এনতম সেকেন্ডে, এটা একটা সূত্র আছে যে এনতম সেকেন্ডে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে, সেটা যদি আমরা ধরে নিই এস এন, তাহলে এস এন ইকুয়ালস টু হয়ে থাকে, মনে রাখবে, ওকে সরি এখানে এটা এন হবে, টি হবে না। তাহলে তো এই সূত্রটা আমরা ফলো করব। তো এখানে দেখো ইউর ভ্যালু তো আমরা 0, ইউ এনটাও তোমরা না লিখে জাস্ট অনলি ইউ লিখতে পারো। তো দেখো ইউর ভ্যালু 0 হবে, একটা বলকে 80 মিটার উচ্চতা থেকে ছোঁড়া হচ্ছে। তো এইখান থেকে ধরো, এই উচ্চতা থেকে ধরো ছোঁড়া হচ্ছে, ঠিক আছে, বা ফেলা হচ্ছে। তখন কিন্তু যে এই সময় যে বেগটা ছিল তার তো 0 ছিল, তাহলে এই ইউর ভ্যালু কিন্তু 0 হবে। আমরা এই জায়গাটায় দেখো মান পুট করব, হাফ ইন্টু এর ভ্যালু, যেহেতু এখানে এ না লিখে তোমরা জি লিখতে পারো। আমি আগের দিনই বলেছিলাম যে যখন কোনো বস্তুকে ছুঁড়ে ফেলা হয় বা উপর থেকে নিচে ফেলা হয় বা নিচ থেকে ওপরে ছোড়া হয়, সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ আমরা লিখব এর জায়গায়,
আর জির ভ্যালু আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারি, যেহেতু এটা নিচের দিকে ক্রিয়া করছে তাই। 2n-1, n মানে কিন্তু কত সেকেন্ড, সো 2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 1, তো দেখো কি হচ্ছে তাহলে, হাফ ইন্টু 10 ইন্টু 7, কত হয়ে যাচ্ছে অ্যান্সার দেখো 35 মিটার, অপশান বি। নেক্সট, নিচের মধ্যে কোন ধাতুকে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কোনটা হয়ে যাবে অ্যান্সার, সোডিয়াম, তামা, সোনা নাকি অ্যালুমিনিয়াম, সোনা হয়ে যাবে অ্যান্সার। সোনার যে সংকেত সেটা কিন্তু AU, এটাও পড়ে। তো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোনটি ফেরিক সালফেটের সংকেত। তো ফেরিক সালফেটের সংকেত তোমরা এমনি যারা মুখস্থ আছে যাদের তাদের বলে দিতে পারো, অপশান এ। কিন্তু কিভাবে আসছে দেখো, ফেরিক সালফেট, ফেরিক, ফেরিক মানে কিন্তু এর অক্সিডেশন নাম্বার হয়ে থাকে +3। ওকে, তো +3টা নিচে লেখো, তাহলে আমি তোমাদের শেখাতে পারবো যে কিভাবে সংকেত আমরা লিখতে পারি। তাহলে 3 +3 আর লিখবো না, অনলি ভ্যালুটাকে লিখবো। আর সালফেটের ক্ষেত্রে যে অক্সিডেশন নাম্বার হয়ে থাকে -2, কিন্তু -2টা না লিখে অনলি 2। এবারে দেখো এইভাবে ক্রস মাল্টিপ্লাই হবে, তার মানে দেখো ফেরিকের সাথে 2 যাচ্ছে, সালফেটের সাথে 3 যাচ্ছে, তাহলে দেখো Fe2 আর SO4 3, এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা সংকেত বা ফর্মুলা বের করতে পারি যদি আমাদের অক্সিডেশন নাম্বার জানা থাকে। পরের প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ভাঙে না। তো দেখো এটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে অবাধ শ্বসন, একটা হয় সবাধ শ্বসন, একটা হয় অবাধ শ্বসন। যেটা অক্সিজেনের উপস্থিতিতে যদি গ্লুকোজ ভাঙে সেটাকে আমরা বলবো সবাধ শ্বসন, আর অক্সিজেনের উপস্থিতিতে অনুপস্থিতিতে যদি ভাঙে গ্লুকোজটা সেটাকে আমরা বলবো অবাধ শ্বসন। তো এখানে বলছে উপস্থিতিতে কোনটা ভাঙে, কোনটাতে ভাঙে না গ্লুকোজ, অ্যান্সার হয়ে যাবে অ্যালকোহল। ওকে, মনে রাখবে অ্যালকোহলটা কখন উৎপন্ন হয়, যখন গ্লুকোজটা অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙে। নেক্সট, প্লবতা বলের পরিমাণ তরলের কোন বিষয়ের উপর নির্ভর করে, ভর, তাপমাত্রা, আয়তন নাকি ঘনত্ব। তো অ্যান্সার কোনটা হয়ে যাবে, ঘনত্ব হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাবানের ফেনা গোলক আকার ধারণ করে তরলের কোন ধর্মের জন্য, সান্দ্রতা, পৃষ্ঠটান, চাপ, জড়তা, কোনটা হয়ে যাবে সঠিক উত্তর, দেখো সারফেস টেনশন বা পৃষ্ঠটান হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 26-এর দাগে বলছে 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটাকে আমরা কি বলে থাকি, মনে রাখবে আমরা ভিনিগার বলে থাকি এটাকে। আর বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিডকে, এটাও মনে রাখবে, বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বলে থাকি গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, চলো 27-এর দাগে বলছে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি নমনীয় এবং প্রসারণযোগ্য, ফসফরাস, সালফার, কার্বন নাকি তামা। অ্যান্সার হবে তামা। নেক্সট, লিন তাপের এসআই একক কোনটা, তো অ্যান্সার দাও তোমরা, কোনটা হবে লিন তাপের এসআই একক, জুল পার কিগ্রা, জুল পার কেলভিন, ক্যালোরিগ্রাম, জুল কিগ্রা। তো অ্যান্সার হবে জুল পার কিগ্রা। তো অপশান ডিতে জুল কিগ্রা আছে, এটা থেকে কনফিউজড হবে না যে জুল পার কিগ্রা, ঠিক আছে, জুল কিগ্রা নয় কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো 29-এর প্রশ্ন, জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়, খুবই ইজি প্রশ্ন, ঠিক আছে, রাইবোজোম। লাস্ট প্রশ্ন, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। তো 1 কিলোওয়াট আওয়ার সমান মনে রাখবে 3.6 × 10⁶ জুল।
কোনটা হয়ে যাবে অ্যান্সার? দেখো প্রথম অপশানটাই দেখো 1 2 3 4 5, দেখো এই প্রথম অপশানটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আমরা টপ 30টা এমসিকিউ আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং গাইডেন্স গুরু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এবং গাইডেন্স গুরু অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে অনগোয়িং কোর্সটাকে পারচেস করে নাও। যদি কারোর কোনো রকম ডাউট থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।